ভেক্টর কি দেখলাম? একতলীয় ভেক্টর। যেভাবেই রাখো না কেন একতলীয়। কিন্তু তিনটে ভেক্টর রাখো, দেখো তিনটে ভেক্টর, এই দ্বারা দেখো একতলীয়, এই দুটো একতলীয়, এই দুটো দেখো একতলীয়। কিন্তু তিনটে ভেক্টর একতলীয় হতে পারে, নাও পারে। দেখো এখন দেখো তিনটে ভেক্টর একতলীয়, এই যে দেখো তিনটে ভেক্টর একতলীয়, কিন্তু একটাকে একটু সরিয়ে দাও আর দেখো একতলীয়। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের থেকে আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টরের লেকচার। ভেক্টরের আজকের প্রথম ক্লাসে আলোচনা করব ভেক্টর কি, ভেক্টর কত প্রকার হয়, কি কি হয়, ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলে নজর রাখবে, এক এক করে আমি ভেক্টর রিলেটেড ভিডিওগুলো দিতে থাকবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভেক্টর বলার আগে, ভেক্টর তো কিছুই না, একটা রাশি। তো আগে আমাদের জানতে হবে রাশি কি বা ভৌত রাশি কি। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কি, বা ভৌত রাশি। দেখো না, এভরিথিং which are measurable, অর্থাৎ যা কিছুই পরিমাপযোগ্য, যাকে মাপা যায় তাই হচ্ছে রাশি। যেমন আমার হাতে মার্কারটা দেখতে পাচ্ছ, মার্কারটা দৈর্ঘ্য আছে, এর কিছু পরিমাণ ভর রয়েছে, এর কিছুটা একটা আয়তন আছে, হ্যাঁ কি না? একে যদি উপর থেকে আমি ছেড়ে দিই, একটা নির্দিষ্ট বেগে নিচের দিকে পড়বে, তো এই বেগটাকেও মাপা যেতে পারে। তো যা কিছু মাপা যায় সেগুলো হচ্ছে এক একটা রাশি। তো কি কি হতে পারে রাশি? যেমন দেখো ভর, দৈর্ঘ্য, আয়তন, বেগ ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। তো যা কিছুই মাপা যায় প্রকৃতিতে সব কিছুই এক একটা ভৌত রাশি। এখন এই ভৌত রাশিকে যদি আমরা ডিভাইড করি, ভৌত রাশি এটাকে যদি আমরা ডিভাইড করি, কি কি পাচ্ছি দেখো। একটাকে বলা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর, স্কেলার অ্যান্ড ভেক্টর। আচ্ছা, স্কেলার রাশি কারা? না, সেই সমস্ত রাশি যাদের কেবল মাত্র মান রয়েছে, শুধু ম্যাগনিটিউড, যাদের কেবল মাত্র মান রয়েছে বাট নো ডাইরেকশন, কিন্তু তাদের কোনো অভিমুখ নেই। কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তারা হচ্ছে স্কেলার। যেমন দেখো, আমি যদি বলি পেনটার ভর কত, না পেনটার ভর হচ্ছে 2 গ্রাম, তো আমি নিশ্চয়ই বলবো 2 গ্রাম। আমি 2 গ্রাম পূর্ব দিকে বা 2 গ্রাম পশ্চিম দিকে, 2 গ্রাম উত্তর দিকে, এমন তো বলবো না। তো পেনটার ভর কত, না 2 গ্রাম। আমাকে বললো যে পেনটার আয়তন কত, আমি বললাম পেনটার আয়তন 5 সেন্টিমিটার কিউব। তো 5 সেন্টিমিটার কিউব, আমি কি বলছি পূর্ব দিকে 5 সেন্টিমিটার কিউব বা পশ্চিম দিকে 5 সেন্টিমিটার কিউব? নিশ্চয়ই নয়। তো কেবলমাত্র মান দিয়ে ডিফাইন করছি। তো যেই সমস্ত রাশিগুলো কেবলমাত্র মান রয়েছে, তাদেরকে ব্যাখ্যা করার জন্য দিকের প্রয়োজন হয় না, তারা হচ্ছে স্কেলার। ভেক্টর কারা? না যাদের ম্যাগনিটিউড থাকবে, যাদের ডাইরেকশন থাকবে, দিকও থাকবে। শুধুমাত্র এটুকু হলে কিন্তু চিড়ে ভিজবে না, মান আর দিক থাকলেই কিন্তু ভেক্টর হওয়া যায় না। সাথে সাথে তাকে আরো একটা ইম্পর্টেন্ট একটা পারফরমেন্স দেখাতে হবে, তাকে ভেক্টর যোগের যে সূত্র সেটিকে মেনে চলতে হবে, তবেই গিয়ে বলবো ওই রাশিটি একটা ভেক্টর রাশি। তো কি করবে না, ওবে দি অ্যাডিশন ল অফ ভেক্টর, অর্থাৎ যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। ভেক্টর যোগের কি কি সূত্র হয়? দুটো সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। তো যারা হচ্ছে এই শুধুমাত্র মান থাকবে দিক থাকবে তারাই ভেক্টর নয়, মান থাকবে দিক থাকতে হবে এবং তারা
ভেক্টর যোগের যে সূত্র সেই সূত্র তারা মেনে চলবে, তবে গিয়ে ওই কোয়ান্টিটি হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। যেমন একটা এক্সাম্পল দেখা যাক, তোমরা পড়ে এসছো যে একটা ইলেকট্রিক সার্কিট, একটা ইলেকট্রিক সার্কিটে ধরে নাও এখানে একটা রোদ লাগানো রয়েছে, একটা ব্যাটারি লাগানো রয়েছে, ব্যাটারির এটা পজিটিভ এটা নেগেটিভ টার্মিনাল। কারেন্ট কোন দিকে ফ্লো করবে? সবসময় কারেন্ট প্লাস থেকে এইভাবে মাইনাসের দিকে ফ্লো করে, তো কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করছে। আমি ধরে নিচ্ছি সার্কিটটাতে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তো কারেন্টের ফ্লো করার ডাইরেকশন কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে কারেন্টের ডাইরেকশন রয়েছে। আচ্ছা, কারেন্টে দেখো কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে তার ম্যাগনিটিউডও রয়েছে, মানও রয়েছে, তার মানে কারেন্টের মানও আছে আবার দিকও রয়েছে। তাহলে কারেন্ট কি ভেক্টর? না, কারেন্ট ভেক্টর নয়। তার কারণ কারেন্ট ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। যদি শুধুমাত্র মান আর দিক থাকলেই ভেক্টর হয়ে যেত, তাহলে কারেন্ট বা প্রবাহ মাত্রাও একটা ভেক্টর হতে পারত, কিন্তু প্রবাহ মাত্রা ভেক্টর নয়, সেটি ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। কিভাবে মেনে চলে না দেখো, ধরে নাও এই একটা তার, এই একটা রোদ দেখতে পাচ্ছ, এই একটা তার এখান থেকে কানেক্ট হয়ে এই গেছে, এখান থেকে আসছে উপর থেকে 10 অ্যাম্পিয়ার, এখান থেকে যাচ্ছে কত 5 অ্যাম্পিয়ার, এখান থেকে টোটাল কত কারেন্ট যাবে বলো? 15 অ্যাম্পিয়ার। ধরে নাও তারটা এইভাবে রয়েছে, এইভাবে আছে, এইভাবে তারটা গেছে, এখান থেকে আসছে 10 অ্যাম্পিয়ার, এখান থেকে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, যাবে কত এদিকে? সেই একই 15 অ্যাম্পিয়ার। তার মানে দুটো তারের মধ্যেকার অ্যাঙ্গেল যদি এখানে ধরে নিচ্ছি 30 ডিগ্রি, এখানকার অ্যাঙ্গেল কত বুঝতে পারছো? 90 ডিগ্রি। তো দেখো দুটো তারের মধ্যেকার অ্যাঙ্গেল যাই হোক না কেন, কারেন্টের মানটা তার উপর ডিপেন্ড করছে না, মোট কারেন্টের মানটা সবসময় 15ই হচ্ছে। তো যেহেতু কোণের উপর ডিপেন্ড করছে না, ভেক্টর যোগের সূত্রতে এই অ্যাঙ্গেলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বা কোণের কোনো ভ্যালুই নেই। তো ওই কারণে বোঝাই যাচ্ছে প্রবাহ মাত্রা ভেক্টর যোগের যে সূত্র সেটি মেনে চলে না, তাই প্রবাহ মাত্রা কোনো ভেক্টর রাশি নয়, প্রবাহ মাত্রা একটা টেনসর। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা চলে আসব ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো রিপ্রেজেন্টেশন, তো এবারে আমরা পড়বো ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ভেক্টরকে কিভাবে দেখানো হয়। ভেক্টর তো আর স্কেলার নয়, ভেক্টর ভিআইপি ব্যক্তি, তাকে কিভাবে আমরা লিখবো। দেখো নরমালি ভেক্টরের যে রিপ্রেজেন্টেশন দু ধরনের হয়, আমি এটাকে দুভাবে ডিফাইন করতে চাইছি তোমাদেরকে সুবিধার জন্য। একটাকে বলছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন দেখো অ্যানালাইটিক্যাল রিপ্রেজেন্টেশন মানে কি, অর্থাৎ ম্যাথমেটিক্যালি ভেক্টরকে কিভাবে ডিফাইন করা হয়ে থাকে। বইতে দেখবে তোমরা ভেক্টর যেখানে লেখা রয়েছে, ধরে নাও পি একটা ভেক্টর, ওই পিটাকে দেখবে বোল্ডলি লেখা থাকে, এরকম মোটা করে কালি দিয়ে লেখা থাকে দেখবে। তো ভেক্টর মানে ও তো নর্মাল স্কেলার নয়, ও তো আলাদা, তাই ওকে মোটা করে এইরকম কালি দিয়ে লেখা থাকে। আবার অনেক জায়গায় দেখবে এইভাবেও লেখা থাকে, পি লিখে এর মাথায় একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে। যখনই অ্যারো চিহ্ন দেওয়া থাকবে তখনই বুঝে নিতে হবে যে পি একটা স্কেলার নয়, পি ইজ আ ভেক্টর। তাহলে হয় এইভাবে মোটা কালি দিয়ে লেখা থাকতে পারে, বা এইভাবে লেখা থাকতে পারে, তার মাথায় একটা অ্যারো চিহ্ন দেওয়া হবে। আমি লিখলাম এ, যদি অ্যারো না দিই এটা কিন্তু একটা স্কেলার, যখন এর মাথায় একটা অ্যারো দিলাম হয়ে গেল কি এটা একটা ভেক্টর। আচ্ছা, এটাতে গেলে অ্যানালাইটিক্যাল, অর্থাৎ ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে ভেক্টরকে কিভাবে ডিফাইন করা হয়। গ্রাফিক্যালি কিভাবে ডিফাইন করা হয় না, গ্রাফিক্যালি দেখবে ভেক্টর এইরকম একটা লম্বা লাইন দিয়ে মাথায় অ্যারো চিহ্ন দেওয়া থাকে, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে লম্বা লাইন মাথায় একটা অ্যারো দাগ, এই যে ভেক্টর চিহ্নটা সিম্বলটা, এই ভেক্টরের এই নিচে পেছনের দিকের অংশটাকে বলা হচ্ছে টেল, অর্থাৎ লেজ, ভেক্টরের টেল। আর এই মাথাটাকে বলা হবে কি ভেক্টরের হেড। দিস ইজ টেল এন্ড দিস ইজ হেড। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তো গ্রাফিক্যালি আমি দেখালাম কিভাবে ভেক্টরকে ডিফাইন করা হয়, আর অ্যানালাইটিক্যাল। এরপরে আমরা সরাসরি চলে আসব ভেক্টরের টাইপস। ভেক্টরের টাইপস, কি কি ধরনের ভেক্টর হয়ে থাকে। তো হেডিং দেব টাইপস অফ ভেক্টর, টাইপস অফ ভেক্টর। তো প্রথমে আসছি 1 নম্বরে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল
ভেক্টর বা সমান ভেক্টর। আচ্ছা, ইকুয়াল ভেক্টর মানে কি? এখানে আরেকটা কথা বলে রাখি, ভেক্টরের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলেছিলাম, এই যে অ্যারো দিয়েছিলাম, আর অ্যারো এই যে মাথায় যে অ্যারো চিহ্ন রয়েছে, যে লেন্থটা, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এর যে লেন্থ, ধরে নিচ্ছে লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত? 10। আর এর ডাইরেকশন কোন দিকে? এর ডাইরেকশন অ্যারোর দিকে, মনে থাকে জানো। তো যে কোনো একটা ভেক্টরের লেন্থ হয়ে যাচ্ছে তোমার কত? তার ম্যাগনিটিউড আর ডাইরেকশন অ্যারোটা। তো ইকুয়াল ভেক্টর কারা? ধরে নাও এ একটা ভেক্টর আমি আঁকলাম, এ একটা ভেক্টর, তার পাশে আমি আরো একটা ভেক্টর একই দৈর্ঘ্যের একই ডাইরেকশনে আঁকলাম। দেখো এর যা লেন্থ, এই যে নিচের দিকে আমি আরো একটা ভেক্টর চিহ্ন দিচ্ছি বি, এরও লেন্থ আর বিরও লেন্থ সেম, আর দুজনের ডাইরেকশন দেখো একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দুটো ভেক্টর একই দিকে রয়েছে, একই দৈর্ঘ্য একই দিকে ডাইরেকশন, তাহলে কি হয়ে গেল? এরা পরস্পরের সমান ভেক্টর। কারণ ভেক্টরের পরিচয় কি? তার মান আর তার দিক, তাই না? তো মান আর দিক যেহেতু একই রয়েছে, মান একই রয়েছে, দিক একই রয়েছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এরা হয়ে গেল কি? এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, পরস্পর ইকুয়াল ভেক্টর। 2 নম্বর অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর বা বলা হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর বা তোমার অপোজিট বা বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরও বলা হয়। তো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, তো বিপরীত ভেক্টর ব্যাপারটা কি বলছে? অপোজিট ভেক্টর কি না, ধরে নাও এই একটা ভেক্টর আমি আঁকলাম এ ভেক্টর, এই এ ভেক্টরের মানটাকে একই রেখে যদি ডাইরেকশনটাকে আমি উল্টো করে দিই, অর্থাৎ ডাইরেকশনটাকে যদি আমি এইরকম করে দিই, একদম এই দিকে উল্টো করে দিলাম, দেখো এর যা লেন্থ, এই ভেক্টরও সেই একই লেন্থ, তো এই ভেক্টরটা হয়ে গেল এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর। এই তার মানে কোনো একটা ভেক্টরকে তার দৈর্ঘ্যটাকে একই রেখে যদি ডাইরেকশনটাকে পুরো উল্টে দেওয়া যায়, তখন কি পেয়ে যাব আমরা? এই ভেক্টরটার নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর পেয়ে যাব। ওকে, 2 নম্বর গেল। 3 নম্বর প্যারালাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কারা? ধরে নাও এ একটা ভেক্টর, এর নিচে আরো একটা ভেক্টর রাখলাম বি একটা ভেক্টর। দেখো এ ভেক্টরের যা মান, বি ভেক্টরের মানটা একই নয়, কিন্তু ডাইরেকশন, এর যা ডাইরেকশন, বিরও দেখো একই ডাইরেকশন, একই অভিমুখ, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে হয়ে গেল এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে পরস্পর কি হয়ে যাবে? সমান্তরাল ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, এমনও তো হতে পারতো যে এ ভেক্টর এই রকম, বি ভেক্টরটাও একই লেন্থের, তো মধ্যবর্তী কোণ দেখো 0 ডিগ্রি। এক্ষেত্রেও দেখো এ ভেক্টর আর বি ভেক্টর সমান ভেক্টর, আবার সমান্তরাল ভেক্টর, কারণ দুজনের ডাইরেকশন একই দিকে, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে ডাইরেকশন একই দিকে, আবার দুজনের মানও একই দিকে, তার মানে সমান্তরাল ভেক্টর সমান ভেক্টর হতে পারে। আবার দেখো সমান্তরাল ভেক্টর সমান ভেক্টর নাও হতে পারে। দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, তারা ইকুয়াল ভেক্টর হতে পারে বা নাও হতে পারে। কিন্তু সমান ভেক্টর মানে কি? দেখো সমান ভেক্টর মানে কি? দুজনের মানটাকে একই হতে হবে, দিকটাকেও একই হতে হবে, তার মানে সমান ভেক্টর অবশ্যই সমান্তরাল ভেক্টর। কিন্তু সমান্তরাল ভেক্টর মানেই যে সমান ভেক্টর হবে এমন কোনো কথা নেই। তো গেল সমান্তরাল ভেক্টর 3 নম্বর। 4 নম্বর অ্যান্টি প্যারালাল বা বিপরীত সমান্তরাল ভেক্টর। বিপরীত সমান্তরাল ভেক্টর কারা? বিপরীত সমান্তরাল, ধরে নাও এ একটা ভেক্টর এদিকে, আর একটা ভেক্টর ঠিক তার উল্টো দিকে এইভাবে রয়েছে, এই একটা ভেক্টর বি। দেখো দুজনের মান কি হলো আমার জানার দরকার নেই, কিন্তু ডাইরেকশন দেখো, এর ডাইরেকশন যেই দিকে, বি এর ডাইরেকশন তার উল্টো দিকে, মধ্যবর্তী কোণ কত? থিটার মানটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি না?
এ ভেক্টরের যেই ডাইরেকশন বি ভেক্টর দেখো ঠিক তার উল্টো দিকে রয়েছে। এ ভেক্টর যদি এইটা হয়, বি ভেক্টর তার উল্টো দিকে রয়েছে না, তো ডাইরেকশন কত হবে? দেখো একজন এর ডাইরেকশন এদিকে, বির ডাইরেকশন তার উল্টো দিকে, মধ্যবর্তী কোণের মান কত? 180 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম অ্যান্টি প্যারালাল বা বিপরীত ভেক্টর। 4 নম্বর। 5 নম্বর, 5 নম্বরে চলে আসবো আমরা। 5 নম্বরে আমরা চলে আসবো কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ, সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কারা? যদি দুটো ভেক্টর একই রেখা বরাবর হয়ে থাকে, তো দুটো ভেক্টর একই রেখা বরাবর ব্যাপারটা কেমন দেখো। যেমন ধরে নাও এ একটা ভেক্টর আঁকলাম, এ একটা ভেক্টর, আর একটা ভেক্টর আমি এইভাবে আঁকলাম এই দিকে, বি একটা ভেক্টর। দেখো এরা পরস্পর কিন্তু সমরেখ ভেক্টর, একই রেখা বরাবর রয়েছে, একই রেখা বরাবর রয়েছে। ওকে, আচ্ছা এমনও হতে পারে যে ধরে নাও এ একটা ভেক্টর এদিকে, বি ভেক্টরটা ঠিক উল্টো দিকে, এইভাবে এমনও হতে পারে। দেখো ডাইরেকশন উল্টো, এ ভেক্টরের যাই ডাইরেকশন যেই দিক, বি ভেক্টরের ডাইরেকশন তার উল্টো দিকে হলেও কি হয়েছে, তারা একটা রেখা বরাবর রয়েছে। তো এ ভেক্টর আর বি ভেক্টর হয়ে গেল কি সমরেখ ভেক্টর। ব্যাপারটা বোঝা যাচ্ছে আশা করি। তো 5 নম্বর গেল সমরেখ বা কোলিনিয়ার। 6 নম্বরে চলে আসছি। 6 নম্বরে বলা হচ্ছে কোপ্ল্যানার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কোপ্ল্যানার। কোপ্ল্যানার বা সমতলীয় বা একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। এখন ভেবে দেখো একতলীয় ভেক্টর ব্যাপারটা কি। যদি দুটো ভেক্টর একই তল বরাবর থাকে তাহলে হয়ে যাবে তারা পরস্পর একতলীয় ভেক্টর। ব্যাপারটা কেমন হয় দেখো, আমি এই দিকটা মুছলাম। একতলীয় ভেক্টর যেমন ধরে নাও এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, ধরে নাও এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এরা কি এক তলে আছে? ভেবে দেখো তো। এই হ্যাঁ এক তলে আছে, হাতের যে তল দুটো ভেক্টর একই তলে রয়েছে, তাহলে এই দুটো ভেক্টর পরস্পর একতলীয় ভেক্টর। আচ্ছা আমি যদি ভেক্টরটাকে এরকম করতাম, এইরকম না করে যেমন না বোর্ডে দেখাই, ধরো না এই দুটো ভেক্টর দুটি দেখো বোর্ডের তলে রয়েছে, তাহলে এরা অবশ্যই একতলীয়। আচ্ছা যদি আমি এটাকে এইভাবে রাখতাম, এইভাবে রাখতাম, এরা কি একতলীয়? ভেবে দেখো একতলীয় কি মনে হচ্ছে? এই যে হাত রাখো, দেখো এই যে দেখো দুটো একই তলে রয়েছে, তাহলে একতলীয় ভেক্টর। ওকে, তো আমি যদি এটাকে এইভাবে রাখতাম সেক্ষেত্রেও দেখো হাত থেকে এইভাবে রাখো, দেখো একতলীয়। তো যেভাবেই রাখো না কেন, দুটো ভেক্টরকে যেভাবেই রাখো না কেন, এটাকে এইভাবে এইভাবে যেদিকে খুশি রাখো না কেন, এইভাবে রাখো, দেখো একতলীয়। তো দুটো ভেক্টর অলওয়েজ উইল বি কোপ্ল্যানার। দুটো ভেক্টর সব সময় পরস্পর কি হবে? একতলীয় ভেক্টর হবে। আচ্ছা তিনটে ভেক্টর, দুইয়ের বেশি তিনটে ভেক্টর কি একতলীয় হতে পারে? আমি তিনটে নিয়ে দেখাচ্ছি। দেখো ধরে নাও এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, দেখো তিনটেই বোর্ডের তলে রয়েছে। হ্যাঁ তাহলে তিনটে ভেক্টর একতলীয়। সবসময় কি হবে? দুটোকে রাখলাম, আমি এইটাকে যদি এইভাবে রাখতাম, দেখো আর কিন্তু পরস্পর একতলীয় হচ্ছে না। কিন্তু ভেবে দেখো এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের কথা ভাবো, এই দুটো পেনের কথা ভাবো, হাত রেখে দেখো, দেখো এই দুটো পরস্পর একতলীয় ভেক্টর। আবার দেখো বোর্ডের ওপরে এই ভেক্টর আর এই ভেক্টর, এরা পরস্পর কিন্তু একতলীয় ভেক্টর। তো দুটো ভেক্টর অবশ্যই একতলীয় হবে। তিনটে ভেক্টর মানে দুইয়ের বেশি ভেক্টর একতলীয় হতে পারে, আবার একতলীয় নাও হতে পারে। তো আমরা এখানে এই কথাটাই লিখবো, আমরা এই কথাটাই লিখবো যে দুটি ভেক্টর পরস্পর অবশ্যই একতলীয়। দুটি ভেক্টর অবশ্যই পরস্পর একতলীয়, কিন্তু তার থেকে বেশি হলে তারা একতলীয় হতে পারে বা নাও পারে। দেখো তিনটে ভেক্টর একতলীয় হতে পারে, না হতে পারে। দুটো ভেক্টর কি দেখলাম? একতলীয় ভেক্টর যেভাবেই রাখো না কেন,
যেভাবে রাখো না কেন একতলীয়, কিন্তু তিনটে ভেক্টর রাখো, দেখো তিনটে ভেক্টর, এ দ্বারাও দেখো একতলীয়, এই দুটো একতলীয়, এই দুটো দেখো একতলীয়, কিন্তু তিনটে ভেক্টর একতলীয় হতে পারে নাও পারে। দেখো এখন দেখো তিনটে ভেক্টর একতলীয়, এই যে দেখো তিনটে ভেক্টর একতলীয়, কিন্তু একটাকে একটু সরিয়ে দাও, আর দেখো একতলীয় নয়। তো তিনটে ভেক্টর মানে কি দুইয়ের বেশি ভেক্টর একতলীয় হতে পারে বা নাও পারে, এইটা আমরা জানলাম। আচ্ছা, তো কোপ্লেনার অবধি গেল। নেক্সট আমরা চলে আসছি 7 নম্বরে। 7 নম্বরে আমরা চলে আসছি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কারা? না, যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড যদি শূন্য হয়, অর্থাৎ কোনো একটা বিন্দু, এই বিন্দু ভেক্টরকে অনেক সময় শূন্য ভেক্টর বলে। তো বিন্দু ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? দেখো নর্মালি আমরা কি দেখাচ্ছিলাম, একটা ভেক্টরের অ্যারোই কি ডিফাইন করে, তার ডাইরেকশন ডিফাইন করে। এখানে কোনো অ্যারোর বালাই নেই, তো এর ডাইরেকশন কোন দিকে হতে পারে? এই দিকে হতে পারে ডাইরেকশন, এর ডাইরেকশন এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তার মানে শূন্য ভেক্টর হলো এমন একটা ভেক্টর যার নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, এর অভিমুখ অনির্দিষ্ট। তাহলে আমি কি বলবো, এটাই লিখবো যে এটির অভিমুখ অনির্দিষ্ট, এর কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। এটা গেল কি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কারা? যদি কোনো ভেক্টরের মান এক হয় কিন্তু নির্দিষ্ট দিক রয়েছে, ওকে, যেমন একটা ভেক্টর, এই যে এই একটা ভেক্টর, এর মানটা যদি এক একক হয় কিন্তু নির্দিষ্ট দিক আছে, তাহলে ওটা হয়ে যাবে কি একক ভেক্টর। যেমন এ ভেক্টর এর একক ভেক্টর, কোন একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে ডিফাইন করা হয়? এইভাবে, এ ভেক্টর লিখে মাথায় ক্যাপ চিহ্ন, এটাকে বলা হয় এ ক্যাপ। তাহলে এ ক্যাপ হয়ে গেল কি না এ ভেক্টরের একক ভেক্টর। এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু লিখতে পারবো না যে এ ভেক্টর সমান এ ক্যাপ। হ্যাঁ, এটা ঠিক, এ ভেক্টরের ডাইরেকশন বা দিক যা, এ ক্যাপেরও ডাইরেকশন বা দিক তা, কিন্তু এ ভেক্টরের মান যা ইচ্ছে হতে পারে, কিন্তু এ ক্যাপ মানে কি এর মান সবসময় এক হবে। বোঝা গেল? ওই কারণে আমি দুটোকে এইভাবে সমান লিখতে পারি না। হ্যাঁ, এটা ঠিক আছে, দুটোর অভিমুখ একই, কিন্তু শুধু অভিমুখ দিলে তো ভেক্টরকে ডিফাইন করা হয় না। ভেক্টর মানে কি তার মান থাকতে হবে, তার দিক থাকতে হবে। দুজনের দিক একই কিন্তু দুজনের মানটা একই নয়, এর মান এক আর এর মান এক ছাড়া যে কোনো একটা কিছু হতে পারে। ওকে, যদি এক হয়ে যেত তাহলে আমি ভেক্টর চিহ্ন ডিফাইন করতাম না, এইভাবে ক্যাপ লিখতাম। তো এই কথাটা মনে রাখবে যে একটা ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এইভাবে ডিফাইন করা হয়, আর এই ক্যাপকে এইভাবে লেখা হয়। কোনো একটা ভেক্টরকে এই ভেক্টরটার পরম মান বা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দাও। এই ভেক্টরের পরম মান কত? সিম্পলি এ। এই হচ্ছে গল্প। তো কি দেখলাম, একক ভেক্টর কি কোনো একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাই। এটাকে এইভাবে লেখা যায় এ ভেক্টর বাই এ ভেক্টরের মডিউলাস। একই ব্যাপার, এইভাবে লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো। তো একক ভেক্টর পেয়ে গেলাম। নেক্সট চলে আসছি আমরা কনকারেন্ট ভেক্টর। 9 নম্বর কনকারেন্ট ভেক্টর, বাংলাতে বলা হচ্ছে সমবিন্দু ভেক্টর। যদি একাধিক ভেক্টরের গমন বিন্দু বা পাসিং পয়েন্ট যদি একটাই হয়, তখন হবে তারা পরস্পর সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর। কেমন? ধরুন এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, এদিকে একটা ভেক্টর আঁকলাম সি। এই তিনটে ভেক্টরকে উল্টো দিকে বাড়াও, তো উল্টো দিকে বাড়াও, দেখো তার একটা পয়েন্ট থেকে মিট করে যাচ্ছে। উল্টো দিকে বাড়ালে তার একটা পয়েন্টে মিট করে যাচ্ছে, তার মানে ভাবতে পারি
এই তিনটে ভেক্টর একটা জায়গা থেকে আসছে বা কোনো একটা জায়গা থেকে, এদিকে প্রত্যেকে উল্টো করে দাও, সি কে উল্টো করে দাও, বি কে উল্টো করে দাও, এ কে উল্টো করে দাও, তারা দেখবে একটা জায়গা থেকে মিট করছে বা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তো যদি একাধিক ভেক্টর একটা বিন্দু থেকে বেরিয়ে যায় বা একটা বিন্দুতে এসে যদি মিট করে, তাহলে হয়ে যাবে তারা পরস্পর এক একটা কনকারেন্ট ভেক্টর। তো 10 নম্বর বুঝলে, 9 নম্বর বুঝলে কনকারেন্ট ভেক্টর। নেক্সট আসছি আমরা কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর বা বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক মানে কি? যদি একাধিক ভেক্টর একটা বিন্দু থেকে উৎপন্ন হয়, মানে ধরুন এই একটা বিন্দু থেকে এ ভেক্টর তৈরি হয়েছে, এখান থেকে বি ভেক্টর তৈরি হয়েছে, এখান থেকে সি ভেক্টর তৈরি হয়েছে, তাহলে এ বি সি হয়ে যাবে পরস্পরের কো ইনিশিয়াল বা সমপ্রারম্ভিক ভেক্টর। তো এই হচ্ছে আজকের টপিক। আর একটা ভিডিও বানাতে বুঝতেই পারছো যথেষ্ট পরিশ্রম হয়। তো তোমরা যদি কমেন্ট করো কিভাবে কেমন লাগলো বা কোথায় কোনো কনফিউশন, কেমন করে ভেক্টরের কোন পোর্শনটা তোমাদের কঠিন লাগছে, কোনটার উপরে ভিডিও বানালে সুবিধা হবে তোমাদের, কমেন্ট করে তোমরা জানাও। আর অবশ্যই লাইক আমি এক্সপেক্ট করব, তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ হবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।